আজ রংপুর বিভাগীয় সমস্ত জেলা এবং মহানগরগুলোর নেতৃত্বের সঙ্গে আমরা আলাপ আলোচনা করছি। এই আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের সাংগঠনিক গতিশীলতাকে বৃদ্ধি করতে চাই। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশে এমন একটা রাজনীতির সূচনা করেছে যার প্রধান কথা হলো বাংলাদেশকে ফ্যাসিবাদী কাঠামো থেকে মুক্ত করতে হবে, বাংলাদেশকে গণতান্ত্রিক যাত্রায় সম্মুখ সারিতে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত করতে হবে। এবং সেই উদ্দেশ্যের জায়গা থেকেই বাংলাদেশের মানুষেরা 24-এর অভ্যুত্থানে জীবন দিয়েছিলেন। বাংলাদেশের মানুষেরা 24-এর অভ্যুত্থানে অংশগ্রহণের মধ্য দিয়ে ফ্যাসিবাদী কাঠামো এবং ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে তাদের সর্বাত্মক ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, প্রতিবাদ করেছেন, রাজপথে শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন। সেই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যারা বাংলাদেশের পুরনো রাষ্ট্র কাঠামোতে মৌলিক সংস্কারের নিমিত্তে ঐক্যবদ্ধ কমিশনে অনেকগুলো সংস্কার প্রস্তাবনার বিষয়ে তারা অবতারণা করেছেন। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণের জন্য ঐক্যবদ্ধ কমিশনের আলোচনায় অংশগ্রহণ করেছি। পারতপক্ষে ঐক্যবদ্ধ কমিশনকে সফল করতে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে গুণগত পরিবর্তনকে অর্জনের জন্য জাতীয় নাগরিক পার্টি তার দীর্ঘদিনের সংগ্রামকে অব্যাহত রেখেছে। আমরা জাতীয় নাগরিক পার্টির তরফ থেকে ঐক্যবদ্ধ কমিশনের বিভিন্ন প্রস্তাবনাগুলোতে অংশগ্রহণ করেছি, যুক্তিতর্ক উপস্থাপন করেছি এবং অনেকগুলো রাজনৈতিক দল তারা অনেক প্রস্তাবনার ব্যাপারে শুরুতে দ্বিমত থাকলেও অনেকগুলো বিষয়ই তারা তাদের দলীয় অবস্থান থেকে সরে এসে প্রস্তাবনাগুলোর সঙ্গে একমত হয়েছেন। তথাপিও জুলাই সনদের অনেকগুলো মৌলিক প্রস্তাবনা সেগুলোতে নোট অফ ডিসেন্টের মতো বিষয় থেকে যাওয়ায় একটা ধোঁয়াশার জায়গা তৈরি হয়েছিল, যে বিষয়টাতে ঐক্যবদ্ধ কমিশন গতকাল তাদের অবস্থান ব্যক্ত করেছেন। আমরা ঐক্যবদ্ধ কমিশনে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে জোরালো দাবি জানিয়েছি। সে দাবির প্রেক্ষিতেই জুলাই সনদের রাজনীতি ভিত্তি দেওয়ার বিষয়টাকে মাথায় রেখেই ঐক্যবদ্ধ কমিশন তৃতীয় ধাপের আলোচনা অনুষ্ঠান করেছে। সেখানেও রাজনৈতিক দলগুলো আমরা একমত হয়েছিলাম যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি আদেশ জারি করা হবে, গণভোট হবে এবং সামনের সংসদকে সংবিধান সংস্কারের কনস্টিটিউয়েন্ট পাওয়ার অর্পণ করার মধ্য দিয়ে যে মৌলিক প্রস্তাবনাগুলো গৃহীত হলো সেগুলোকে সংবিধানে সন্নিবেশিত করা হবে। এই দাবির প্রেক্ষিতেই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছিলাম। সে সময়টাতেই ঐক্যবদ্ধ কমিশন এবং সরকারের আয়োজনে জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান গত 17 তারিখ অনুষ্ঠিত হয়। যেহেতু ততদিন পর্যন্ত জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে, আইনি ভিত্তি দেওয়া হবে, সেই বিষয়গুলোতে সরকারের তরফ থেকে ঐক্যবদ্ধ কমিশনের তরফ থেকে কোনোরূপ চূড়ান্ত বক্তব্য এবং সুপারিশ ছিল না। সেক্ষেত্রে আমরা সেদিনের স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করি নাই। সেদিনের স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ না করার কারণে অনেক রাজনৈতিক দলই এমন মন্তব্য করেছেন যে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ না করায় নাকি এনসিপির রাজনীতি হারিয়ে যাবে, এনসিপি রাজনীতির ময়দান থেকে হারিয়ে যাবে। কিন্তু এটাই সত্য, ইতিহাসের বাস্তবতা। সঠিক অবস্থান যদি কোনো রাজনৈতিক দল গ্রহণ করে, তারা যদি একাও হয়, তারাই বাংলাদেশে এবং এই গোটা বিশ্বে তাদের রাজনীতিতেই টিকে থাকে। আমরা সেই অবস্থারই একটা পুনর্ব্যক্ত মঞ্চায়ন আমরা দেখতে পেয়েছি। জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদে স্বাক্ষর না করলেও যে দাবির প্রেক্ষিতে আমরা স্বাক্ষর অনুষ্ঠান থেকে বিরত ছিলাম, সেই দাবিগুলোকে নিয়েই পরবর্তী সময়ে আলাপ আলোচনা হয়েছে এবং জুলাই সনদ বাস্তবায়নের পথ আমাদের কাছে জীবন্ত থেকেছে। যদি সেদিনই জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদে স্বাক্ষর করত, তাহলে জুলাই সনদের অপমৃত্যু সেদিনই সংঘটিত হতো। হয়তো জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার মতো সুপারিশ যেটা গতকাল ঐক্যবদ্ধ কমিশন করেছে, তারা হয়তো সে ধরনের সুপারিশ আর করতেন না। এই ধরনের একটা পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে নতুন ব্যবস্থার আকাঙ্ক্ষা মাটি চাপা পড়ে যেত, আমাদেরকে আবারও পুরনো কাঠামোতে ফিরে যেতে হতে পারত। তেমনই একটি অবস্থায় গতকাল ঐক্যবদ্ধ কমিশন সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সুপারিশ উপস্থাপন করেছে। সেই সুপারিশের দুটি অংশ রয়েছে। জাতীয় নাগরিক পার্টি মনে করে সুপারিশের প্রথম যে অংশ প্রস্তাব 1, সেই প্রস্তাব অনুযায়ী জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া এবং জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ সেটাকে জারি করা প্রয়োজন। যদিও সেখানে ভাষিক কিছু জায়গায় ত্রুটি বিচ্যুতির জায়গা আমরা পরিলক্ষণ করেছি, কিন্তু সেই জায়গাগুলোকে সংশোধন করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ কমিশনের গৃহীত প্রস্তাব 1 সেটাকেই সরকার যেন গ্রহণ করে জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করে, সে দাবি আমরা সরকারের কাছে রাখতে চাই।
একই সাথে যে প্রস্তাবনাগুলো সরকারের কাছে ঐক্যমত্য কমিশন উপস্থাপন করেছে সেগুলো যেন জনপরিসরে উন্মুক্ত করে জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করা হয় এবং রাজনৈতিক দলসমূহ যে ধরনের জুলাই সনদকে বাস্তবায়ন করা হবে না বলে এক ধরনের আশঙ্কার জায়গা তৈরি হয়েছে, সেই আশঙ্কার জায়গাটাকে নিরসন করার উদ্যোগ সরকার গ্রহণ করবে, সেই আশাবাদ আমরা তাদের কাছে রাখতে চাই। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন চায়। জুলাই সনদের বাস্তবায়নই আমাদের এখনকার রাজনৈতিক সংকট থেকে আমাদেরকে উত্তরণের পথে নিয়ে যেতে পারে। যদি জুলাই সনদ বাস্তবায়ন করা না হয়, যদি কোনো রাজনৈতিক দলের চাপে পড়ে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদের বাস্তবায়ন থেকে পিছুপা হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার তাদের ম্যান্ডেট থেকে দূরে সরে যাবে এবং জনগণের আকাঙ্ক্ষার জায়গা থেকে বিচ্যুত হয়ে জনগণের সাথে সম্পর্কহীন হয়ে পড়বে। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার সকলের সমর্থনের ভিত্তিতে গঠিত হয়েছে। এই বাংলাদেশের মানুষের সমর্থনকে ব্যক্ত করেই জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করাই এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম অগ্রাধিকার হওয়া প্রয়োজন এবং তারই ভিত্তিতে সামনে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের পূর্বেই সংস্কারের আদেশগুলোকে জারি করে সংস্কারের বাস্তবায়নকে সুনিশ্চিত করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা ধরে রাখার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সাংবাদিক বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী এবং প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং রংপুর বিভাগের নাগরিকবৃন্দ, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করবেন। আমরা সাংগঠনিক কার্যক্রমে আজকে রংপুর বিভাগে এসেছি এবং রংপুর বিভাগকে জাতীয় নাগরিক পার্টির কার্যক্রম গতিশীল করা, রংপুর অঞ্চলের মানুষের অধিকার এবং তাদের সমস্যাগুলোকে নিয়ে যাতে আমরা সমাধানের দিকে যেতে পারি সেই পরিকল্পনাকে মাথায় রেখে শক্তিশালী সাংগঠনিক কাঠামো আমরা তৈরি করতে চাই। রংপুর অঞ্চলের যে দীর্ঘদিনের নানান বঞ্চনা এবং বৈষম্য, যে আঞ্চলিক বৈষম্যের শিকার, আমরা সেটা দূরীকরণে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। তিস্তা মহাপরিকল্পনাকে আমরা সমর্থন জানাই এবং এটা দ্রুত বাস্তবায়নের জন্য আমরা দাবি জানাই এবং রংপুর অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের এই দাবি এবং সেটার জন্য যে আন্দোলন, তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন এবং সংহতি রয়েছে। পাশাপাশি আমাদের সদস্য সচিব যেমনটা বললেন যে জুলাই সনদ বিষয়ে আমাদের অবস্থান তিনি স্পষ্ট করেছেন। আমাদের ঢাকাতে আজকে অফিসিয়ালিও আমাদের যে সংস্কার টিম এবং আমাদের মুখ্য সমন্বয়ক তারা সংস্কার বিষয়ে বা জুলাই সনদ বিষয়ে ঐক্যমত্য কমিশন যে সুপারিশমালা দিয়েছে সে বিষয়ে আমাদের আনুষ্ঠানিক বক্তব্য এবং অবস্থান ব্যক্ত করেছেন। আমরা মনে করেছি যে এটি যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং ঐক্যমত্য কমিশন সুপারিশমালা দিয়েছে, এটি আমাদের একটা দাবি ছিল যে বাস্তবায়নটা কিভাবে হবে। সেখানে দুইটি প্রস্তাব দিয়েছে। আমরা মনে করি দুটি প্রস্তাবের আসলে প্রয়োজন ছিল না, কারণ দ্বিতীয় যে প্রস্তাবটি সেই প্রস্তাবটি একেবারেই গ্রহণযোগ্য নয়, বরং প্রথম প্রস্তাবটি তুলনামূলকভাবে গ্রহণযোগ্য। ফলে প্রথম প্রস্তাবটিকে আমরা সমর্থন দিচ্ছি, সেটা কিছুটা সংশোধন সাপেক্ষে। আমাদের যে দাবিগুলো ছিল, যেই দাবির প্রেক্ষিতে আমরা জুলাই সনদে স্বাক্ষর করা থেকে বিরত থেকেছিলাম, একটা ছিল যে আদেশটাকে প্রকাশ করা, এটার খসড়াটাকে। দ্বিতীয়টা হচ্ছে এই আদেশটা জারি করবেন কে। সুপারিশে বলা আছে যে আদেশ জারি করবে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এবং এটি আরও স্পষ্ট হওয়া উচিত যে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হচ্ছে এই আদেশটি জারি করবেন। এছাড়া আমরা গণভোটের কথা বলেছি এবং আমাদের যেই বলেছে যে পরবর্তী সংসদের হাতে সেই গাঠনিক ক্ষমতা থাকবে যার ভিত্তিতে তারা সংস্কারকৃত সংবিধান 2026 তৈরি করবে। ফলে প্রথম প্রস্তাবটিকে আমরা সমর্থন দিচ্ছি এবং প্রথম প্রস্তাবটি যাতে সরকার দ্রুত এই আদেশ জারি করার ব্যবস্থা করে, এইটা আমাদের জোর দাবি থাকবে যে আমরা চাই দ্রুতই এই জুলাই সনদের বিষয়ে জনগণের কাছে নিশ্চয়তা তৈরি হোক এবং সরকারের জায়গা থেকে রেসপন্স আসলেই সরকার
এটা জারি করার বিষয়ে তাদের বক্তব্য আসলে আমরা তখন স্বাক্ষরের বিষয়ে আমাদের সিদ্ধান্ত তখন আমরা জানাবো। প্রথম প্রস্তাবটাকে আমরা সমর্থন করছি এবং সরকার যখনই জানাবে যে তারা প্রথম প্রস্তাবটিকে অনুযায়ী কার্যক্রম শুরু করবে, তখনই আমরা জুলাই সনদে আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা স্বাক্ষর দিয়ে আসব। এবং আমরা বিভিন্ন দল এখানে কথা বলছে, তবে আমরা বলবো যে জাতির স্বার্থে দীর্ঘদিনের যে আলোচনা হয়েছে, সেখানে কিন্তু আমাদের দেশের যে প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কারগুলো সেগুলোই কিন্তু আলোচনায় এসেছে। নোট অফ ডিসেন্টের যে বিষয়গুলো এসেছে, নোট অফ ডিসেন্ট মনে হয় এখন অনেকে এমনভাবে কথা বলছে যেন ভুলে গেছে সেই কনটেক্সট। নোট অফ ডিসেন্ট ছিল যে ঐক্যমত্য কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু একটা দলের সেখানে বিরোধিতা ছিল, সেটাকে ডকুমেন্ট আকারে রাখতে চেয়েছে তারা। এখন নোট অফ ডিসেন্ট মানেই এইটা বুঝায় আর কি, যে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলাম, হয়তো কারো কারো সেখানে বিরোধিতা ছিল, সেটা আমরা উল্লেখ করে থাকবে, কিন্তু সিদ্ধান্তটা গৃহীত হয়ে গিয়েছে। ফলে ঐক্যমত কমিশনেতেও এই বিষয়গুলোতেই ঐক্যমত হয়েছে বলে গৃহীত হয়েছে। এবং আমাদেরও নোট অফ ডিসেন্ট আছে দুই একটা বিষয়, সেটা হচ্ছে ঐতিহাসিক ডকুমেন্টেশনের কারণে যে এই দল এটার বিরোধিতা করেছিল, কিন্তু সেটার তো আসলে কোনো বাস্তবায়নে সেটার কোনো কার্যক্রমে সেটা আসার কথা ছিল না। ফলে ঐক্যমত্য কমিশনও সেই দিকে এগিয়েছে এবং সরকারও সেই অনুযায়ী সামনে আগাবে বলে আমরা আস্থা রাখছি। এবং সর্বোপরি জুলাই সনদ এবং এরপরে বিচারের রোডম্যাপ আমরা বলে আসছি, যে জুলাই গণহত্যার বিচার, এই বিচারের একটা রোডম্যাপ সরকারকে অবশ্যই নির্বাচনের আগে দিতে হবে। এবং নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচন কমিশনকে আমরা বলে আসছি, এটা পুনর্গঠন প্রয়োজন। নির্বাচন কমিশনে জনগণের এবং রাজনৈতিক দলের আস্থা হারাচ্ছে, এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে আসলে এই বিষয়গুলো দ্রুতই সমাধানের দিকে যেতে হবে, এবং আমরা আশা করব যে আমরা দ্রুতই সেই সমাধানের দিকে যেতে পারব। আপনাদের যদি প্রশ্ন থাকে সেই প্রেক্ষিতে হয়তো আমরা আরও কিছু বলতে পারবো। জানতে চাই যে আপনি কথা স্পষ্ট করলেন যে যদি 1 নম্বর প্রস্তাবনাতে যদি সরকারের পক্ষ থেকে সাড়া আসে, তাহলে তারা জুলাই সনদে স্বাক্ষর করবে। এই জায়গাতে আমরা একটা যেটা বলতে চাই যে আজকে বিএনপির মহাসচিব তিনি জাতীয় প্রেস ক্লাবের প্রোগ্রামে বলেছেন যে এই সর্বশেষ যে প্রস্তাবনা সুপারিশমালা দেওয়া হয়েছে, সেটাকে উনি বলছেন যে কমিশন জনগণ এবং রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা করেছে। এই জায়গায় আপনাদের আজকে অবস্থানটা, আমরা এই ব্যাপারে একটা বক্তব্য শুনতে চাই। আরেকটি বিষয় আছে যেটিতে বলা হয়েছে ওইটাতে সুপারিশে, যে যদি এটা হয়ে যায় তাহলে 270 দিনের মধ্যে একটা যদি হচ্ছে যে পরবর্তী সংসদ যদি কার্যকর না করে, তাহলে স্বয়ংক্রিয়ভাবে সেটি এই জুলাই সনদের যে ধারাগুলো আছে সংবিধানে বসে যাবে। তো এই কথাটাকেও বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলছেন এটা হাস্যকর একটা প্রস্তাবনা বলেছে। এই দুইটা বিষয় জানতে চাই আপনাদের দলের। এটা আপনি যখন গণভোট করতেছেন, গণ অভ্যুত্থানের পরে আমরা ঐক্যমত্য কমিশন আমরা গঠন করলাম, ঐক্যমতে আলোচনা হলো, এরপরে আপনি গণভোট করতেছেন এবং গণভোটে কিন্তু এই প্রস্তাবগুলো সবগুলো অনুমোদন হয়ে যাচ্ছে। পরবর্তী সংবিধান এবং সংস্কার পরিষদ যেটাই বলেন, সেটা শুধু এটাকে আনুষ্ঠানিকভাবে সেটাকে সংবিধানে সন্নিবেষ্টিত করবে। ফলে পরবর্তী সংসদের কিন্তু কোনো আর এখতিয়ার থাকবে না যে সেখানে কোনো ধরনের রদবদল করার। ফলে অবশ্যই সংবিধান, পরবর্তী সংসদ এবং সংস্কার পরিষদ এটা কিন্তু বাধ্য থাকবে এই বিষয়গুলোকে সংবিধানে সন্নিবেষ্টিত করার জন্য। ফলে ঐক্যমত্য কমিশনের এই প্রস্তাব আমাদের কাছে যথার্থই মনে হচ্ছে, এবং এটা পৃথিবীর অনেক দেশেই কিন্তু এই উদাহরণগুলো আছে। এটা একেবারে নতুন কোনো কিছু এরকম না। যারা বিরোধিতা করছে তারা চাইলে এটা দেখতে পারে, এক্সপার্টদের সাথে কথা বলতে পারে। সাউথ আফ্রিকা, কেনিয়া, অনেকগুলো দেশে এমন শর্তও দেওয়া থাকে যে আপনি যদি এত দিনের মধ্যে বা এত মাসের মধ্যে এটা সম্পাদন না করেন তাহলে সংসদ ভেঙে যাবে। ফলে এখানে তো এটাও বলা হয় নাই, বলা হয়েছে এটা অটোমেটিকভাবে সংবিধানে, কারণ গণভোটে যখন জনগণ এটাকে অনুমোদন করছে তার মানে তো এটা পাস ধরে নেওয়া হচ্ছে, এবং এটা কিন্তু সুপারিশমালা বলা হয়েছে যে একটা বিল আকারেই দেওয়া হবে গণভোটে, সংবিধান সংস্কার একটা বিল আকারে জনগণের থেকে নেওয়া হবে। ফলে জনগণ যখন অনুমোদন দিয়ে ফেলবে, এরপরে তো এখান থেকে পরবর্তী সংসদ বা নির্বাচিত যারা প্রতিনিধি থাকবে তাদের এটা দায়িত্ব
যে সেটাকে সন্নিবেষ্টিত করার। ফলে আমরা মনে করি যে ঐকমত্য কমিশন যথার্থ সুপারিশ দিয়েছে, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করেই, সংস্কারের আকাঙ্ক্ষাকে ধারণ করেই তারা সুপারিশ দিয়েছেন এবং সংস্কারের বিপক্ষে আমরা ঐকমত্য কমিশনে অনেক দলকে অবস্থান নিতে দেখেছি। বিএনপি অনেকগুলো বড় সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছিল। স্বাভাবিকভাবে তাদের হয়তো তারা গোটা সংস্কার প্রক্রিয়াটিকে তারা চায় কি না এটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন তৈরি হবে। কারণ পুরো সময়টা ধরে দেখেছি আমরা গুরুত্বপূর্ণ সংস্কারে বিএনপি ভেটো দিয়েছে, বিরোধিতা করেছে। তখন অন্য সকল দলগুলো ঐক্যমত হওয়ার কারণে এবং জনগণের ভিতরে একটা চাপ তৈরি হওয়ার কারণে তারা পরে তাদের অবস্থান থেকে সরে এসেছে এবং আমরা তাদের সেটাকে সাধুবাদও জানিয়েছি। ফলে আমরা বলবো যে এইখানে আসলে কোনো দলীয় অবস্থান নেওয়ার সুযোগ নেই। এখানে আসলে ঐকমত্য কমিশন এবং গণ অভ্যুত্থানের পরে যে সংস্কার আকাঙ্ক্ষায় সেটাকে বাস্তবায়ন করতে হলে এর থেকে কোনো বেটার অপশন আমাদের সামনে এখন নেই আর কি। প্রশ্ন আছে যদি একটু বলেন, সেটি হচ্ছে যে আপনারা বলছেন যে ঐকমত্য কমিশনের যে বিষয়টি তারা এখন আশাবাদী যে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে, এই আশা নিয়ে বসে আছে। আমরাও মোটামুটি একটু পজিটিভ রয়েছে। তাহলে আসছে যে নির্বাচন, ত্রয়োদশ নির্বাচন নিয়ে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় আপনাদের মতো করে, তাহলে কি নির্বাচনের প্রভাব পড়ার শঙ্কা রয়েছে না নির্বাচন? আরেকটি হচ্ছে যে বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি কেমন হচ্ছে? মানে জুলাই সনদ বাস্তবায়ন না হলে তো নির্বাচন হওয়ার কোনো সুযোগই নেই। জুলাই সনদ এবং বিচার রোডম্যাপ দিয়ে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে। ফলে আমরা দ্রুত নির্বাচন চাই। দেশে একটা নির্বাচিত সরকার প্রয়োজন, দেশে স্থিতিশীলতা প্রয়োজন, আস্থা প্রয়োজন। এই কারণে দ্রুত সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন। আর কারণ দেশের সামগ্রিক পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন যদি আপনারা তো চলছেন সব দেখতে বলেন। দেশের পরিস্থিতি, জনগণের তো অনেক প্রত্যাশা ছিল গণ অভ্যুত্থানের পরে এই সরকারের পক্ষ থেকে এবং কি আমাদের পক্ষ থেকেও। ফলে আমাদেরকে সেই প্রত্যাশাগুলো পূরণ করতে হবে এবং মানুষ পরিবর্তন চাচ্ছে। দেশের মানুষের একটা ভয় আমরা দেখতে পাচ্ছি যে সব কিছু কি আগের মতো হয়ে যাচ্ছে কিনা, যাবে কিনা, নতুন করে কোনো ফ্যাসিবাদ আসবে কিনা, স্বৈরতন্ত্র আসবে কিনা, মানুষের সেই কথা বলার জায়গাটা থাকবে কিনা। এবং দেশে যে 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে দেশে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের রাজনীতি নতুন করে শুরু হয়েছে, চাঁদাবাজ, দখলদারিত্ব। আবার অন্যদিকে আমরা সামাজিক ফ্যাসিবাদের উত্থান দেখতেছি। তো এই দেশে কিন্তু নানামুখী সংকট আসলে আছে। আবার পতিত স্বৈরাচারী শক্তি তারা তো নানা ধরনের ষড়যন্ত্র করছে, তাদের সাথে নানান বৈদেশিক শক্তি জড়িত। ফলে আমরা কিন্তু একটা সংকটের মুখেই আছি। এই সংকটের মধ্যে আমাদের যেমন জাতীয় ঐক্য প্রয়োজন, আবার এই জাতীয় ঐক্যের ভিতরে আমাদের নিজেদের দলগুলোর ভিতরে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোও সমাধান করে আমাদেরকে এক জায়গায় থাকতে হবে। এখন কেউ যদি মনে করে যে সে এককভাবেই সব নেতৃত্ব দিবে অথবা সরকার গঠন করে ফেলবে, এটা আসলে সম্ভব হবে না। দেশের যদি এই ন্যূনতম ঐক্য না থাকে দেশের সবগুলো পক্ষের মধ্যে, ফলে এককভাবে সরকার গঠন করা এবং সেই সংসদ টিকিয়ে রাখা, সরকার টিকিয়ে রাখা কারো পক্ষে সম্ভব হবে না। এবং যদি জনগণের যেই ন্যূনতম আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সংস্কার, বিচার, এই দাবিগুলোকে উপেক্ষা করে যদি নির্বাচনের দিকে যাওয়া হয় সেটিও আসলে টেকসই হবে না। ফলে আমরা মনে করি যে একটা টেকসই পরিবর্তনের জন্য, স্থিতিশীল পরিবর্তনের জন্য আমাদের অনেক সংস্কার আমরা চেয়েছিলাম, সেটা হয়নি। কিন্তু আমরা অল্প কিছু জায়গায়, সংবিধানের কিছু জায়গায় আমরা এসে ঐক্যমত হয়েছি, কিছু গণতান্ত্রিক যেটা একটা স্পেস আমাদেরকে তৈরি করে দেবে। ন্যূনতম এই সংস্কার নিয়ে আমরা সামনের দিকে এগোতে চাই। তো সেই জায়গায় যদি বাধা তৈরি হয়, সেই জায়গায় যদি সরকারের জায়গা থেকে কোনো গড়িমসি তৈরি হয়, তাহলে এই সরকারকে কিন্তু জনগণের মুখোমুখি হতে হবে এবং যারা বাধা দেবে তাদেরকেও জনগণের মুখোমুখি হতে হবে। ফলে আমরা বলবো যে দেশ যে খুব ভালো পরিস্থিতিতে আছে এরকম নয়। দেশের বহুমাত্রিক সংকট আমরা দেখতে পাচ্ছি। এই সংকট উত্তরণের একটাই উপায় নিজেদের মধ্যে ঐক্য অটুট রাখা এবং জনগণের সাথে কোনো প্রতারণা না করা, জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে আমরা যাতে সামনের দিকে এগোই। ঠিক আছে, তাহলে শেষ একটা প্রশ্ন আছে। আপনি রিসেন্টলি বলেছেন যে অতীতের দায় আছে এমন দলের সঙ্গে জোট করবেন এনসিপি।
আজকে আপনাদের দলের একজন শীর্ষ নেতা তুষার সাহেব বলেছেন যে জামাতের সাথে রাজনীতি করবে, আলোচনা করবে, কিন্তু তাদের অতীতের দায়ভার নেবে না। এমন সময় আমরা রাত থেকে দেখছি যে আপনাদের নেতৃত্বে 9 দলের জোট হওয়ার কথা, সেখানেও আজকে দুপুরে গণ অধিকার পরিষদের একজন নেতা বলেছেন যে এভাবে উনি বলেছেন যে নাবালকগুলো দলের নেতৃত্বে জোটে যাবে না গণ অধিকার পরিষদ। তাহলে আগামীর ভোটটা আসলে এনসিপির প্রস্তুতি কেমন? জোটবদ্ধভাবে হবে নাকি আলাদাভাবে হলে কতটি আসলে আপনারা প্রার্থী? এনসিপি এককভাবেই তার সমস্ত সাংগঠনিক এবং নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করতেছে। আমরা কারো মুখোমুখি নেই, কারো উপর নির্ভরশীল হয়ে আমরা রাজনীতি করব না, কিন্তু নির্বাচনে কৌশলগত কারণে বা দেশের বৃহত্তর স্বার্থে যদি কোনো ধরনের সমঝোতা প্রয়োজন হয় আমরা সেটার জন্য ওপেন আছি, আমরা এতটুকুই বলছি। কিন্তু আমরা কিন্তু কার সাথে জোট হবে কি হবে না সেটার উপর বসে নেই, সেটার উপর নির্ভর করে নেই। আমরা আমাদের মতোই কার্যক্রম করতেছি এবং আমরা আমাদের মতো প্রস্তুতি গ্রহণ করতেছি। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা বলেছি যে গতকালকে আমি বলেছি যে জোট করব না, আমি বলিনি, আমরা বলছি অনেক ভাবতে হবে আমাদের, কারণ জনগণের আমাদেরকে নিয়ে অনেক প্রত্যাশা আছে। আমাদেরকে তারা একটা স্বতন্ত্র জায়গায় দেখতে চায় এবং পুরনো দলগুলোর প্রতি জনগণের অনীহা আছে। আওয়ামী লীগ তো একটা ফ্যাসিস্ট রূপ নিয়েই ছিল, জনগণ তাকে বিতাড়িত করেছে। এছাড়াও যে দলগুলো আছে গত 16 বছর তাদের ভূমিকা জনগণের পক্ষে সঠিকভাবে দাঁড়াতে না পারা এবং ঐতিহাসিকভাবেও অনেক দলের অনেক ধরনের ব্যাগেজ থাকার কারণে কিন্তু জনগণ, আমরা মনে করি, নতুন রাজনীতির আকাঙ্ক্ষা সমাজে তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমরা বলেছি যে আমরা এবং বিভিন্ন দলের কিন্তু বিভিন্ন ধরনের কলঙ্ক রয়েছে, সেটা বিএনপিরও বলেন, অতীতের তাদের শাসনামল নিয়ে দুর্নীতি নিয়ে কিন্তু অনেক সমালোচনা রয়েছে। 5ই আগস্টের পর তাদের নিয়ে অনেক সমালোচনা রয়েছে। একইভাবে জামাতেরও ঐতিহাসিক দায়ভার রয়েছে এবং 5ই আগস্টের পরও জামাতকে নিয়ে অনেক ধরনের সমালোচনা রয়েছে। ফলে সেই জায়গা থেকে এই ধরনের দলগুলোর সাথে কোনো ধরনের জোটে গেলে তো আমাদেরকে অবশ্যই ভাবতে হবে, সেই কথাটি আমরা বলেছি। তবে আমরা আমাদের মতো করে আগাতে চাই এবং আমরা এটাও বলেছি আমাদের জোটের বিষয়টা বা এটা একটা নীতিগত জায়গা থেকেই হইতে হবে। জুলাই সনদ বা বিচার বা গণ অভ্যুত্থানে প্রশ্নে বা নতুন বাংলাদেশের প্রশ্নে, সংস্কারের প্রশ্নে তাদের ভূমিকা কেমন, সেই জায়গায় যদি আমাদের সাথে কারো আমরা দেখি যে আমাদের কাছাকাছি রয়েছে, সেই বিষয়ে আমরা হয়তো চিন্তাভাবনা করব। একটা যদি শেষ প্রশ্ন যদি একটু অনুমতি দেন, সবারই কৌতূহল আছে শাপলা প্রতীক নিয়ে। আমরা জানি দুটো কমিশন দুটো প্রতীকের কথা বলেছে, এই বিষয়ে আপনাদের স্পষ্ট ধারণা কি?